গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওশানোগ্রাফি গুরুকুলে আপনাদের সাথে আছি আমি হাসিবুল ইসলাম। আজকে আমরা ওশানোগ্রাফি গুরুকুলের ইন্ট্রোডাকশন টু ওশানোগ্রাফি ক্লাসের পর্বগুলোর মধ্যে এখন আমরা দ্য হিস্ট্রি অফ আর্থ সম্পর্কে জানবো, এবং এটি জানবো আমরা জিওলজিক্যাল টাইম স্কেলের বেসিসে। এবং আমরা গত ক্লাসে টেকটনিক প্লেটের অ্যাক্টিভিটি নিয়ে কিছু কথা বলেছিলাম, যেটি নিয়ে আমরা আসলে বিস্তারিত ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব, কারণ টেকটনিক প্লেট অ্যাক্টিভিটিসটা এত ব্যাপক, সেটি অনেকগুলো ক্লাসে আসলে সেটি ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হবে, এবং ওয়াটার সাইকেলের ক্ষেত্রে একই বিষয়টি থাকবে। তার আগে আমরা হিস্ট্রি অফ আর্থ নিয়ে জানার চেষ্টা করব যে আজকের পৃথিবীটি কিভাবে জিওলজিক্যাল টাইম স্কেলে আজকের পৃথিবী হয়েছে এবং সাগর সৃষ্টি হয়েছে। তারপরে আমরা সেখান থেকে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল এবং অন্যান্য যে ওশানোগ্রাফিক যে সেকশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা সেই ডিসিপ্লিনগুলো নিয়ে আমরা কথা বলবো। হিস্ট্রি অফ আর্থের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রথমেই যে ইউনিভার্সের জন্ম হয়েছে, অরিজিন অফ ইউনিভার্স বিগিনস অ্যাবাউট 14.4 বিলিয়ন ইয়ার্স এগো। এবং বিগ ব্যাং থিওরি এই ক্ষেত্রে বলে যে হচ্ছে ইন দ্য বিগিনিং দ্য ইউনিভার্স ওয়াজ অল ইন ওয়ান প্লেস, অল অফ ইটস ম্যাটার্স অ্যান্ড এনার্জি ওয়ার স্কুইশড ইনটু অ্যান ইনফাইনাইটলি স্মল পয়েন্ট, এ সিঙ্গুলারিটি যেটাকে আমরা বলি, দেন ইট এক্সপ্লোর্ড। একটা বিন্দু থেকে সেটি আসলে ইউনিভার্সের জন্ম হয়েছে, এটি আসলে বিগ ব্যাং থিওরি বলে। তো সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল যেগুলো আছে সেই ম্যাটেরিয়ালগুলো ব্লোন আউট বাই দ্য explosion eventually formed the stars and galaxies. After about 10 billion years our solar system began to form. অর্থাৎ এই যে 14.4 বিলিয়ন ইয়ার্স এগো, তার মধ্যে আমাদের যে সোলার সিস্টেম সেটি কিন্তু আফটার অ্যাবাউট 10 বিলিয়ন ইয়ার্স সেটি কিন্তু ফর্ম করেছে। সোলার সিস্টেম কিভাবে ফর্ম করলে, উই অল নো how the earth and solar system are today, and this allows us to work backwards and determine how the earth and solar system are formed. আমরা আজকের অবস্থান থেকে আসলে জানতে পারি যে কিভাবে আসলে আর্থ and solar system ফর্ম করেছে, and we can out into the universe for clues on how stars and planets are currently being formed. সেখানে আমরা একটি হাইপোথিসিস, নেবুলা হাইপোথিসিস নিয়ে বিজ্ঞানীরা কথা বলেন, যেটি আসলে কসমোগনিতে দ্য নেবুলা হাইপোথিসিস ইজ দ্য কারেন্টলি অ্যাকসেপ্টেড আর্গুমেন্ট অ্যাবাউট হাউ এ সোলার সিস্টেম ক্যান ফর্ম। আমরা বিগ ব্যাং থিওরি যেটি দেখেছি, বিগ ব্যাং থিওরি কিন্তু ইউনিভার্সের জন্ম নিয়ে, এবং নেবুলা হাইপোথিসিস হচ্ছে সোলার সিস্টেম জন্ম নিয়ে। আদার সোলার সিস্টেমসের ক্ষেত্রেও দেখতে পাই যে হচ্ছে উই হ্যাভ নাও ডিসকভার্ড ওভার 200 planets orbiting other stars, এবং the processes that created our solar systems have also created an uncountable numbers of other solar systems. তো নেবুলা হাইপোথিসিসটা আসলে কি? নেবুলা আসলে হচ্ছে লার্জ গ্যাস ক্লাউড। আমরা জেমস ওয়েব টেলিস্কোপে কিন্তু রিসেন্টলি পিলার অফ ক্রিয়েশনের যে ছবি সেগুলো দেখেছি, এগুলো আসলে হচ্ছে লার্জ গ্যাস ক্লাউড, যেগুলোকে আমরা নেবুলা বলি, এবং বিগিনস টু কনডেন্স মোস্ট অফ দ্য ম্যাস ইজ ইন ইটস সেন্টার। কেন্দ্রে বেশিরভাগ ভর কেন্দ্রে থাকে, এবং দেয়ার ইজ টার্বুলেন্স ইন দ্য আউটার পার্ট। টার্বুলেন্স মানে হচ্ছে অস্থিতিশীলতা সেখানে থাকে। এবং নেবুলা হাইপোথিসিসের ক্ষেত্রে টার্বুলেন্ট এডিস কালেক্ট ম্যাটার মেজারিং মিটার across small chunks, grow and collide, eventually becoming large aggregates of gas and solid chunks. ছোট 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 সবকিছুকে একত্র করে নেবুলা হাইপোথিসিসে বলা হচ্ছে যে সেগুলো the turbulent eddies collect matters measuring meters across small chunks. তো নেবুলা হাইপোথিসিসে বলা হচ্ছে যে পিকচার্স, এই যে নেবুলা হাইপোথিসিস যেটি, এটি হাবল টেলিস্কোপের একটি পিকচার। পরবর্তীতে আসলে হচ্ছে জেমস ওয়েব আরো সুন্দর সুন্দর ছবি নেবুলা হাইপোথিসিসের সাপোর্টে তুলেছে। পিলার অফ ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা সেটি দেখেছি বা আমরা দেখব। Pictures from the Hubble telescope, Hubble Space Telescope, show newborn stars emerging from dense, compact pockets in interstellar gas called evaporating gaseous globules. সেটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি, evaporating gaseous globules. এবং gravitational attraction causes the mass of gas and dust to slowly contract in and it begins to rotate. যখন এই যে গ্র্যাভিটেশন যখন সেখানে তৈরি হয়, এবং হচ্ছে তখন গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন যখন তৈরি হয়, এবং causes the mass of gas and dust to slowly contract and it begins to rotate, এটি ঘুরতে শুরু করে। ডাস্ট অ্যান্ড ম্যাটার slowly falls towards the center, এবং আস্তে 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 তারা কেন্দ্রের দিকে আসতে থাকে। তখন একটা প্রোটোস্টার আমরা দেখতে পারি যে এইটার রেজাল্টের ফলে অফ কন্ট্রাকশন অ্যান্ড রোটেশন এ ফ্ল্যাট র্যাপিডলি রোটেটিং ডিস্ক ফর্মস with the matter concentrated at the center that will become the protosun. এই যে প্রোটোসান যেটি আসলে ঘুরছে, ফলস কালার ইমেজ অফ প্রোটোস্টার আমরা যদি দেখি, মাল্টি কালার্ড এরিয়া শোন এ ডাস্ট ডিস্ক সারাউন্ডিং এ নিউবর্ন স্টার,
দ্য রেড অরেঞ্জ এরিয়া, আমাদের এই ছোট্ট ছবিতে সেখানে আমরা যে রেড অরেঞ্জ এরিয়া দেখতে পাচ্ছি অ্যাট দ্য সেন্টার রিপ্রেজেন্টস দ্য ব্রাইটেস্ট রিজিয়ন হুইচ কন্টেইনস দ্য ইয়ং স্টার। তো ইয়ং স্টার, ইট ইজ সারাউন্ডেড বাই কুলার ডাস্টি ডিস্ক which appears as yellow, green and blue. The diameter of the disk is about 20 times larger than our entire solar system. 20 গুণ বড় আমাদের এন্টায়ার সোলার সিস্টেমের চাইতে এই যে ডিস্কের যে ডায়ামিটার সেটি। এবারে আমরা আসি আমাদের সানের ক্ষেত্রে। আফটার সাফিসিয়েন্ট ম্যাস অ্যান্ড ডেন্সিটি হুইচ অ্যাচিভড ইন দ্য সান, দ্য টেম্পারেচার রোজ টু 1 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস রেজাল্টিং ইন থার্মোনিউক্লিয়ার ফিউশন, যেখানে দুইটি হাইড্রোজেন রিঅ্যাক্ট করে হিলিয়াম অ্যাটম এবং এনার্জি ক্রিয়েট করেছে। সাফিসিয়েন্ট ভর এবং ডেন্সিটি যখন অ্যাচিভ হয়েছে তখন টেম্পারেচারটা 1 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছেছে। বার্থ অফ দ্য সোলার সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এনভেলপিং ডিস্ক, এই যে আমরা হচ্ছে প্ল্যানেটিসিমালস দেখতে পাচ্ছি এবং মাঝখানে প্রোটোস্টার দেখতে পাচ্ছি। প্ল্যানেটিসিমাল হচ্ছে 1 কিলোমিটার, এটার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটার যে সম্পূর্ণ ব্যাস অর্থাৎ এটার যে সম্পূর্ণ ডায়ামিটার সেটি হচ্ছে 1 কিলোমিটার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেখানে অনেক সেটি সবকিছুকে আকর্ষণ করছে আমরা দেখতে পাচ্ছি, স্মল চাঙ্কস একসাথে হচ্ছে এবং সেটি কোলাইড করছে সেটি আমরা দেখতে পাচ্ছি। প্রোটোপ্ল্যানেটস আসলে কি জিনিস? গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে সেই গ্র্যাভিটেশনাল ফোর্স এই যে ইনার প্ল্যানেট এগুলোকে আসলে হচ্ছে কম্প্যাক্ট সলিড ম্যাটার, লাইট, হেভি অ্যাটমস এগুলো সবকিছুকে হচ্ছে আকর্ষণ করার জন্য একটা সুযোগ দেয়। এবং সোলার রেডিয়েশন যে আছে সেই সোলার রেডিয়েশন ব্লু গ্যাসেস প্রাইমারিলি হাইড্রোজেন, হিলিয়াম অ্যাওয়ে ফ্রম ইনার প্ল্যানেটস, আমরা জানি এগুলোর ভরও অনেক কম হাইড্রোজেন, হিলিয়ামের। এবং দিস গ্যাসেস ওয়ার কালেক্টেড অ্যান্ড কনডেন্সড ইনটু দ্য গ্যাস জায়ান্টস, যেমন জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। জুপিটার সম্পূর্ণটাই একটি গ্যাসের পিণ্ড, গ্যাসের গ্রহ। বিয়ন্ড নেপচুন, ice and frozen gases from Pluto, Sedna and Kuiper belt objects, leftover debris from comets and asteroids. আমরা বার্থ অফ দ্য সোলার সিস্টেমের মধ্যে দেখতে পাচ্ছি যে হচ্ছে টেরিস্টেরিয়াল প্ল্যানেটস যেগুলো আছে বিল্ড আপ বাই মাল্টিপল কলিশনস অ্যান্ড accretion of planetesimals by gravitational attraction. Giant outer planets grew by gas accretion. তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্ল্যানেটের যে হচ্ছে সাইজ, আমরা এটি সানের ক্ষেত্রে আমাদের প্ল্যানেটের সাইজটা দেখতে পাচ্ছি এবং সেখানে আমাদের যে আর্থ, সেই আর্থে ভেনাস, আর্থ এবং মার্স এই তিনটিকে আমরা যদি পাশাপাশি রাখি আমরা দেখতে পাবো যে দিস ম্যাপস আর কালার coded to display different elevations of the surface of each planet. সেই ক্ষেত্রে কোনটি কত কিলোমিটার আমরা পাশের স্কেল ধরে দেখতে পাচ্ছি যে যেখানে আসলে 0 থেকে 1 কিলোমিটার হাইট সেগুলোকে আসলে সবুজ এবং হলুদ সেই অঞ্চল দিয়ে বোঝানো হচ্ছে এবং সেখানে উপরে এবং নিচে সেই স্কেলটি আসলে দেখে বোঝা যায় যে হচ্ছে কোথায় এলিভেশন অন দ্য সারফেস অফ ইচ প্ল্যানেট কীরকম। পৃথিবীর বয়স যদি আমরা বলি, meteorites give us access to debris left over from the formation of the solar system. We can date meteorites using radioactive isotopes and their decay products. আমরা আইসোটোপ ডিকেইং এর মাধ্যমে আমরা পৃথিবীর বয়স নির্ধারণ করতে পারি এবং পৃথিবীর বয়স নির্ধারণ করলে যেটি আসে সেটি আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই প্রত্যেকটি বিষয় কিন্তু নেবুলা হাইপোথিসিসের মাধ্যমে বলেছি এবং সেখানে আমরা আমাদের জিওলজিক্যাল টাইম স্কেল, সেই টাইম স্কেলে আমরা তীর চিহ্ন দিয়ে, লাল তীর চিহ্ন দিয়ে মার্ক করছি যে আমরা ঠিক কোন জায়গার অঞ্চলের কথাগুলো বলছি। এরপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব। এরপরে আসে বম্বার্ডমেন্ট ফ্রম স্পেস। ফর দ্য ফার্স্ট হাফ বিলিয়ন ইয়ার্স অফ ইটস এক্সিস্টেন্স দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়াজ রিপিটেডলি pulverized by asteroids and comets of all sizes. One of these collisions formed the moon. এরকম একটি বোম্বার্ডমেন্টের মাধ্যমে মুনের ক্রিয়েট হয়েছিল এবং ফর্মেশন অফ মুনের ছবি আমরা দেখতে পাচ্ছি যে জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস predicts that around 50 million years after the initial creation of Earth, a planet about the size of Mars collided with Earth. This idea was first proposed about 30 years ago, but it took calculations by modern high-speed computers to prove the feasibility. আমরা ফর্মেশন অফ দ্য মুনের একটি ছবি দেখতে পাচ্ছি। দ্য collision had to be very spectacular and a considerable amount of material was blown off into space, but most fell back onto the earth. আমরা দেখতে পাচ্ছি যে আর্থের মধ্যে একটা ইম্প্যাক্টর এসে আঘাত করার পরে সেটি আসলে হচ্ছে যে মুন, আজকের যে মুন সেটি কিভাবে ক্রিয়েট হয়েছে এবং সেটি একটা স্যাটেলাইটে রূপান্তরিত হয়েছে।
আর্লি আর্থ হিটস আপ নিয়ে আমরা কথা বলি। পৃথিবী কিন্তু একসময় এরকম ঠান্ডা ছিল না। 3 major factors that caused heating and melting in the early Earth's interior: collisions, transfer of kinetic energy into heat, এবং compression এবং radioactivity of elements যেমন ইউরেনিয়াম, পটাশিয়াম, থোরিয়াম, এদের রেডিওঅ্যাক্টিভিটি। তো আর্থে যে কোর আমরা দেখতে পাচ্ছি এই সেকশনের মধ্যে কোর, এবং হচ্ছে সেখানে দেখতে পারবো যে হচ্ছে প্রসেস কল্ড গ্লোবাল কেমিক্যাল ডিফারেন্সিয়াল। The heavier elements including the melted iron began to sink down into the core of the earth, while the lighter elements such as oxygen and silica floated up towards the surface. আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে লাইটার এলিমেন্ট যেমন অক্সিজেন, সিলিকা, এগুলো উপরের দিকে উঠে এসেছে খুব স্বাভাবিকভাবে, এবং হচ্ছে যেগুলো ভারী ধাতু মেল্টেড আয়রন এগুলো কিন্তু সিঙ্ক ডাউন করা শুরু করেছে। এবং এটি কবে হয়েছে? অ্যাবাউট 100 মিলিয়ন ইয়ার্স আফটার ইনিশিয়াল অ্যাক্রেশন, টেম্পারেচারস অ্যাট ডেপথ অফ 400 to 800 kilometers below the earth's surface reach the melting point of iron. এরপর গ্লোবাল কেমিক্যাল ডিফারেন্সিয়েশন দেখি। দ্য গ্লোবাল কেমিক্যাল ডিফারেন্সিয়েশন ওয়াজ কমপ্লিটেড বাই অ্যাবাউট 4.3 billion years ago, and the earth had developed a inner and outer core, a mantle and a crust, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম। সেটি আমরা দেখতে পাচ্ছি যে কোনটি আসলে কত কিলোমিটার ব্যাস জুড়ে বিস্তৃত সেটি আসলে এখানে দেখা যাচ্ছে। এরপর আমরা কেমিক্যাল কম্পোজিশন অফ আর্থের ক্ষেত্রে দেখতে পাবো যে হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অফ আর্থ নিয়ে এখানে আমরা পাই চার্ট আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটির ক্ষেত্রে কোনটি কত পার্সেন্ট সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটি নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আপাতত বলছি না, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। কেমিক্যাল কম্পোজিশনের ক্ষেত্রে লিথোস্ফিয়ার, অ্যাস্ট্রোনোস্ফিয়ার, ডিপ মেন্টাল, আউটার কোর, ইনার কোরের ক্ষেত্রে কোথায় কি থাকতে পারে সেগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে আমরা করব। কেমিক্যাল কম্পোজিশন অফ আর্থের ক্ষেত্রে আমরা দেখতে চেষ্টা করব যে কন্টিনেন্টের ক্ষেত্রে ফ্রম সলিডিফাইড ম্যাগমা দ্যাট ফ্লোটেড আপ ফ্রম দ্য মেন্টাল কিভাবে সেটি হয়েছিল, এবং ভোলাটাইল ট্রান্সফার কিভাবে হয়, এবং ইভলভিং অ্যাটমসফিয়ার রাইট আফটার ইটস ক্রিয়েশন। The earth is thought to have had a thin atmosphere composed primarily of helium and hydrogen gases. প্রথমে এখানে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের একটা থিন অ্যাটমসফিয়ার ছিল, কিন্তু আর্থের গ্র্যাভিটি তাদেরকে ধরে রাখতে পারে না এবং তারা আস্তে আস্তে escaped into outer space. Today hydrogen and helium are very rare in our atmosphere. আমরা জানি যে হাইড্রোজেন এবং হিলিয়ামের ভর অত্যন্ত কম, এবং তারা কিন্তু আমাদের পৃথিবীতে থাকতে পারে নাই, কারণ আর্থের যে গ্র্যাভিটি সেটি আসলে তাদেরকে ধরে রাখতে পারে নাই। So for the next several hundred million years, volcanic outgassing began to create a thicker atmosphere composed of wide variety of gases. The gases that were released were probably similar to those created by modern volcanic eruptions. এবং সেক্ষেত্রে আমরা দেখতে পারি ওয়াটার ভ্যাপর, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। অক্সিজেন গ্যাস ইজ নট ক্রিয়েটেড বাই ভলকানিক ইরাপশন, এটি মাথায় রাখতে হবে। অক্সিজেন ভলকানিক ইরাপশনের মাধ্যমে ক্রিয়েট হয় নাই, সেটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত কথা বলবো। এটি আপাতত আমরা নোট রাখতে পারি পরবর্তী ক্লাসের জন্য। এবারে আমরা আসি কিভাবে সাগর তৈরি হয়েছে। এটি নিয়ে একটি হাইপোথিসিস আছে যে ওয়াটার ভ্যাপর escaped from their interior of the earth via countless volcanic eruptions created the oceans. This took hundreds of millions of years. এভাবে করে তৈরি হয়েছে। আবার astronomers also hypothesized that comets impacting the earth were a major source of water that contributed to creation of the oceans. Remember that comets are best described as dirty ice balls. Dirty ice balls নামে সেটিকে দেখানো হয়, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে ম্যাগমা সেটি থেকে ও এসেছে, এবং হচ্ছে বাহিরের যে ডার্টি আইস বলস কমেটস সেখান থেকেও এসেছে পানি পৃথিবীতে। ক্রিয়েটিং দ্য ওশানের ক্ষেত্রে আর্লিয়ার এভিডেন্স অফ সারফেস ওয়াটার অন আর্থ ডেটস ব্যাক অ্যাবাউট 3.8 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। এবং জিওলজিক্যাল টাইম স্কেলে আমরা এখন এই যে তীর চিহ্ন দেওয়া সেখানে যেখানে আসলে আর্লিয়েস্ট এভিডেন্স ফর লাইফ দেখতে পাচ্ছি সেখানে আছি। আমরা কিন্তু বর্তমানে সেই প্রেজেন্ট পর্যন্ত আছি, আমরা ডেসক্রিপ্ট করতে করতে শুরু থেকে এই পর্যন্ত মাত্র এসেছি। বিলিয়ন ইয়ার্স ওল্ড আর্থ বাই 3.5 billion years ago, when the earth was a billion years old, it had a thick atmosphere composed of carbon dioxide, methane, water vapor and other volcanic gases. By human standard, this early atmosphere was very poisonous. It contained almost no oxygen. Today our atmosphere is 21% oxygen. তখন কিন্তু এই অক্সিজেন ছিলই না। তো 3.5 billion years ago, Earth also had extensive oceans and seas of salt water which contained many dissolved elements such as iron. তখন কিন্তু সেটি ছিল, বাট মোস্ট ইম্পর্টেন্ট, বাই 3.5 billion years ago there was life on Earth. 3.5 billion years ago 3.5 বিলিয়ন বছর আগেও পৃথিবীতে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়।
এইবারে আমরা কন্টিনেন্ট নিয়ে কথা বলবো। আমরা সাগর কিভাবে তৈরি হয়েছে সেটি নিয়ে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। 2.5 বিলিয়ন বছর আগে কন্টিনেন্ট ফর্ম করেছে এবং ডেন্সিটি অফ দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট 2.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইজ লাইটার দেন দ্য ক্রাস্ট ফাউন্ড অন ওশান বটমস, সেটি হচ্ছে 3.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সো দ্য কন্টিনেন্টস রাইজ অ্যাবভ দ্য ওশান ফ্লোর। এই জন্যই কন্টিনেন্টগুলো ওশান ফ্লোরের উপরে উঠে এসেছে। কোয়েশ্চেন দ্যাট রিমেইনস আনআনসার্ড ইজ হোয়েন ডিড প্লেট টেকটনিক্স স্টার্ট। জিওলজিক্যাল টাইম স্কেলে আমরা দেখতে পাচ্ছি মার্ক করা, যেখানে আছে বিল্ড আপ অফ অক্সিজেনের অ্যাটমসফিয়ার, আমরা সেখানে মার্ক করছি। এবং প্লেট টেকটনিক্স কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাসে পর্যন্তই। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।